চীনের মহাপ্রাচীরের কথা তো আমরা সবাই জানি তাই না? বিশ্বের সপ্তাশ্চর্যগুলোর একটা। কিন্তু এটা কিন্তু শুধু ইট পাথরের একটা দেয়াল না, এর সাথে জড়িয়ে আছে হাজার হাজার বছরের রহস্য, অগণিত মানুষের গল্প। তো প্রশ্ন হলো, কেন বানানো হয়েছিল এই বিশাল প্রাচীর? এর পেছনের আসল ইতিহাসটা কি? চলুন আজ সেটাই খুঁজে বের করি। আচ্ছা, এর বিশালতা কি কল্পনা করা যায়? সব ছোট বড় অংশ যদি একসাথে করা হয় তাহলে এর মোট দৈর্ঘ্য দাঁড়াবে জানেন কত? প্রায় ২১,১৯৬ কিলোমিটার। ভাবা যায়, পাহাড়, মরুভূমি, নদী সব কিছু পেরিয়ে এটা যেন এক অনন্ত পথের দিকে এগিয়ে গেছে। আর হ্যাঁ, এই বিশাল জিনিসটা কিন্তু একদিনে তৈরি হয়ে যায়নি। এটা বানাতে সময় লেগেছে প্রায় ২,০০০ বছর। চিন্তা করা যায় এই দীর্ঘ সময় কত রাজবংশ এলো আর গেল, এই প্রাচীর তার সবকিছুর সাক্ষী। তবে এই বিশালতার আড়ালে একটা খুব করুণ ইতিহাসও লুকিয়ে আছে। ধারণা করা হয় এই প্রাচীর বানাতে গিয়ে প্রায় ৫ লক্ষ শ্রমিক তাদের জীবন হারিয়েছিলেন। একটা বিশাল সংখ্যা, তাই না? আর জানেন, এই প্রাচীরটা যেভাবে পাহাড় পর্বতের ওপর দিয়ে এঁকে বেঁকে গেছে, দূর থেকে দেখলে মনে হয় যেন একটা বিশাল পাথরের ড্র্যাগন শুয়ে আছে। আর ঠিক এই কারণেই চীনের মানুষ একে আদর করে রাখে পাথরের ড্র্যাগন। তা চলুন এই মহাপ্রাচীরের রহস্যের গভীরে ঢোকা যাক। আজ আমরা কি জানব? প্রথমে দেখব এর পৌরাণিক কাহিনী, তারপর জানব এটা বানানোর আসল কারণটা কি, এরপর আসবে এর নির্মম ইতিহাস, অবাক করা প্রাচীন ইঞ্জিনিয়ারিং, আর সবশেষে আমরা বোঝার চেষ্টা করব এই প্রজেক্টটা কি আসলেই সফল ছিল। চলুন শুরু করা যাক। আচ্ছা, আমাদের প্রথম পর্ব, প্রকাণ্ড প্রাচীর আর এর পেছনের পৌরাণিক কাহিনী। চীনে খুব মজার একটা বিশ্বাস প্রচলিত আছে। অনেকে মনে করেন হাজার হাজার বছর আগে নাকি একটা দৈব ড্রাগন আকাশ থেকে নেমে এসে এই প্রাচীরের রাস্তাটা দেখিয়ে দিয়ে গিয়েছিল। আর চীনা সংস্কৃতিতে ড্রাগন তো এমনিতেই শক্তি, সমৃদ্ধি আর সুশাসনের প্রতীক। তাই এই প্রাচীরটা শুধু একটা দেয়াল না, তার চেয়েও অনেক বেশি কিছু। বেশ, মিথ্যা আর গল্প তো হলো, এবার আসা যাক আসল কারণে। আমাদের দ্বিতীয় পর্ব, কেন এই প্রাচীর বানানো হয়েছিল। এর পেছনে ছিল একটা গোটা সাম্রাজ্যকে বাঁচানোর কঠিন এক সংগ্রাম। ব্যাপারটা বুঝতে হলে আমাদের দুটো গোষ্ঠীর কথা জানতে হবে। একদিকে ছিল চীনের সুসংগঠিত কৃষি সমাজ, মানে যারা এক জায়গায় স্থায়ীভাবে বাস করত, চাষাবাদ করত। আর অন্যদিকে ছিল উত্তরের যাযাবর গোষ্ঠী। ওরা ছিল পশুপালক, সবসময় এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াত, আর প্রায় তারা চীনের গ্রামগুলোতে হামলা চালিয়ে সবকিছু লুট করে নিয়ে যেত। তো এই যাযাবরদের হামলা থেকে নিজের সাম্রাজ্যকে বাঁচানোর জন্যই চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং একটা বিশাল পরিকল্পনা করলেন। তিনি ঠিক করলেন আগে থেকে তৈরি ছোট ছোট বিচ্ছিন্ন দেয়ালগুলোকে এক করে একটা লম্বা দুর্ভেদ্য প্রাচীর বানিয়ে ফেলবেন। এবার আমরা তৃতীয় পর্বে চলে এসেছি, আর এটা হলো এই প্রাচীরের সবচেয়ে অন্ধকার দিক, এর নির্মমতার ইতিহাস। এই বিশাল কীর্তির পেছনে এত কষ্ট আর মৃত্যুর গল্প লুকিয়ে আছে যে একে অনেকেই বলে বিশ্বের বৃহত্তম কবরস্থান। কারা বানিয়েছিল এই প্রাচীর? লক্ষ লক্ষ সাধারণ মানুষ, সৈন্য আর বন্দীদের জোর করে এই কাজে লাগানো হয়েছিল। ভাবুন একবার, দিনে ১৬ থেকে ১৮ ঘন্টা খাটুনি, কিন্তু ঠিকমতো খাওয়ার নেই। হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে তাদের ওই প্রাচীরের পাশেই ঘুমাতে হতো। অসুস্থতা, ক্ষুধা আর দুর্ঘটনায় প্রতিদিন কত যে মানুষ মারা যেত তার কোনো হিসাব নেই। আর ওই যে বললাম বিশ্বের বৃহত্তম কবরস্থান, এই নামটা কিন্তু কোনো কথার কথা নয়, এটা একটা ভয়ঙ্কর সত্যি। কারণ প্রায় ৫ লক্ষ শ্রমিকের মৃতদেহ ওই প্রাচীরের নিচেই বা তার আশেপাশেই কবর দেওয়া হয়েছিল। চলুন এবার চতুর্থ পর্বে যাই, যেখানে আমরা দেখব প্রাচীন প্রকৌশলের এক অবিশ্বাস্য নিদর্শন। প্রশ্নটা হলো, হাজার হাজার বছর আগে যখন সিমেন্টই আবিষ্কার হয়নি, তখন এত বড় আর মজবুত একটা দেওয়াল বানানো হলো কিভাবে? এখানেই প্রাচীন ইঞ্জিনিয়ারদের বুদ্ধির আসল পরিচয় পাওয়া যায়। তারা প্রথমে গ্রানাইট পাথর দিয়ে ভিত্তি বানাত, তারপর সাধারণ ইটের চেয়ে প্রায় ৪ গুণ বড় ইট তৈরি করত। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, এই ইটগুলোকে জোড়া লাগানোর জন্য তারা চুন আর চালের গুঁড়োর একটা আঠালো মিশ্রণ ব্যবহার করত। এই মিশ্রণটা সময়ের সাথে সাথে এতটাই শক্ত হয়ে গেছে যে তা পাথরকেও হার মানায়। শুধু তো দেয়াল না, এর সাথে ছিল প্রায় ২৫,০০০ ওয়াচ টাওয়ার বা পর্যবেক্ষণ টাওয়ার। আর এই টাওয়ারগুলোতে প্রায় ৬ লক্ষ সৈন্য সবসময় পাহারায় থাকত। তারা দিনের বেলায় ধোঁয়া আর রাতে আগুন জ্বালিয়ে বহুদূরে শত্রুর আক্রমণের সংকেত পাঠিয়ে দিত। দারুণ একটা সিস্টেম ছিল, তাই না? আচ্ছা, ইঞ্জিনিয়ারিং তো অসাধারণ ছিল, কিন্তু আসল কাজটা কি হয়েছিল? এটাই আমাদের পঞ্চম পর্বের প্রশ্ন। বিখ্যাত কিন্তু ব্যর্থ প্রকল্প। এত কিছু সত্ত্বেও কেন অনেকে মনে করেন যে মহাপ্রাচীর আসলে একটা ব্যর্থ প্রজেক্ট ছিল? তাহলে মূল প্রশ্নটা হলো, যে প্রধান উদ্দেশ্যে এই প্রাচীরটা বানানো হয়েছিল সেটা কি সফল হয়েছিল? এটা কি সত্যি সত্যি বাইরের শত্রুদের চীনে ঢোকা আটকাতে পেরেছিল? ইতিহাস দেখলে কিন্তু উত্তরটা একটু অন্যরকম মনে হয়। যেমন ধরুন, ১৩ শতকে মঙ্গল নেতা চেঙ্গিস খান কিন্তু এই প্রাচীর ভেঙেই চীনে ঢুকেছিলেন। আবার ১৬৪৪ সালে মাঞ্চু সেনারাও এই দেয়াল পেরিয়ে এসে মিং সাম্রাজ্যের পতন ঘটিয়েছিল। তাহলে কি দেওয়ালটা বানিয়ে কোনো লাভই হয়নি? না, ঠিক তাও না।
আসলে বড় সেনাবাহিনীকে আটকানোই এর একমাত্র উদ্দেশ্য ছিল না, এর আরও অনেক কাজ ছিল, যেমন সিল্ক রোডের মতো বাণিজ্যিক পথ নিয়ন্ত্রণ করা, ব্যবসায়ীদের থেকে ট্যাক্স আদায় করা কিংবা চোরাচালান বন্ধ করা। আবার সৈন্যদের জন্য এটা একটা সুরক্ষিত রাস্তাও ছিল। বেশ, আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। পর্ব 6, উপসংহার, এক জীবন্ত ইতিহাস। এত কিছুর পর এই বিশাল প্রাচীর থেকে আমরা আসলে কি শিখতে পারি? বর্তমানে এর তাৎপর্যটা কি? এটাকে সফল বা ব্যর্থ যাই বলা হোক না কেন, একটা জিনিস সত্যি, চীনের মহাপ্রাচীর আজ সারা বিশ্বের কাছে একটা আইকন। প্রতি বছর 1 কোটিরও বেশি মানুষ এই ঐতিহাসিক জায়গাটা দেখতে আসে। আসলে এই প্রাচীরটা হলো চীনের শত শত বছরের ইতিহাসের এক নীরব সাক্ষী। কত সাম্রাজ্যের উত্থান পতন, কত মানুষের সাফল্য আর আত্মত্যাগের গল্প যে এর ইটের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে তা বলে শেষ করা যাবে না। শেষ পর্যন্ত আমরা এটাই বলতে পারি যে মহাপ্রাচীর শুধু ইট পাথরের একটা গাঁথুনি নয়, এটা একটা জীবন্ত ইতিহাস। এটা চীনের সহনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা আর তার গভীর ইতিহাসের এক জীবন্ত দলিল, যা আজও আমাদের সবাইকে তার বিশালতা আর রহস্য দিয়ে মুগ্ধ করে চলেছে।